শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা সারা দিন বলে শেষ করা যায় না, শেষ করা যাবে না। দু তিনটি কথা স্মৃতিচারণ করা উচিত। আজকে যারা জেনজি তরুণ প্রজন্ম অনেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বাংলাদেশের যে অবদান রেখে গেছেন এই অবদান সম্পর্কে তারা অনেকেই যথার্থ নয়। আজকে যারা আমরা দলের কর্মী, দলের নেতা কর্মী, আমাদের ইমানি দায়িত্ব শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বিষয়ে জ্ঞান অর্জন করা এবং সাধারণ মানুষের মধ্যে বিশেষ করে যে তরুণ প্রজন্ম তাদের মধ্যে ছড়িয়ে দেয়া। সংগ্রামী নেতৃবৃন্দ, স্বাধীনতা পরবর্তী সময় স্বাধীনতা মহান ঘোষক আমরা দেখেছি এই ফ্যাসিবাদের জননী খুনি হাসিনা, তার পিতা শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা না দিয়ে সেদিন আত্মসমর্পণ করেছিলেন পাকিস্তানি সেনাবাহিনীর কাছে। আমরা বই পুস্তকে দেখেছি, অনেকেই বলেছেন তার স্বাধীনতা ঘোষণা করার কোনো ইচ্ছা ছিল না। পরবর্তীতে স্বাধীনতা পরবর্তী সময়ে 1974 সনে শেখ মুজিব এবং শেখ মুজিবের আত্মীয় স্বজন সহ তার দলের নেতাকর্মীরা লুটে পুটে বাংলাদেশকে নিঃস্ব করেছিল এবং বাংলাদেশকে খাদ্য সংকট, অর্থনৈতিক সংকটে ফেলেছিল। তার ফলশ্রুতিতে 1974 সনে বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছে এবং এই 1975 পরবর্তী সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 7ই নভেম্বর সেই সিপাহী বিপ্লব, বাংলাদেশের মানুষ তাকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করতে বাধ্য করেছিল। পরবর্তী সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করার পরে যেখানে মনে করেছেন সংস্কারের প্রয়োজন, সে সংস্কার করে বাংলাদেশকে দুর্ভিক্ষ পরবর্তী সময়ে সে খাদ্য সংকট থেকে উত্তোলন করেছিলেন এবং অর্থনৈতিক সংকট থেকে উত্তোলন করেছিলেন। কয়েকটি সংস্কারের কথা না বললে হয় না। আজকে সংস্কার নামক যে বাক্যটি, সেটা চেতনায় পরিণত করছে একটি দুটি দল। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তখন খাল খননের মাধ্যমে আমাদের যে কৃষি বিপ্লব ঘটেছিল, পরবর্তী সময়ে সে কৃষি বিপ্লবের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করেছিলেন এবং খাদ্য সংকট থেকে উত্তোলন করেছিলেন। আপনারা জানেন যে আজকে যে জনশক্তি রপ্তানি হচ্ছে, যে রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল হচ্ছে, সর্বপ্রথম স্বাধীনতা পরবর্তী সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি করেছিলেন বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের কারণে এবং গার্মেন্টস সেক্টর একটি বড় কারণ। সর্বপ্রথম তিনি বাংলাদেশ গার্মেন্টস সেক্টরকে উনি ঢেলে সাজিয়েছিলেন এবং পরবর্তীতে গার্মেন্টস থেকে বিভিন্ন সামগ্রী রপ্তানি করেছিলেন। আজকে সেই গার্মেন্টস সেক্টর বৃহত্তর বাংলাদেশের অর্থনীতির একটি বড় অংশ এই গার্মেন্টস সেক্টর রেমিটেন্সের কারণে হয়। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের যারা মুরব্বীরা আছেন তারা সাক্ষী হিসেবে বলতে পারেন এবং আমাদের দুর্ভাগ্য যে আমাদের মতো বয়সী যারা আছে, আমরা বয়সে অনেক ছোট ছিলাম, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে শাসনকাল সেটি আমরা দেখিনি। তৎকালীন সময়ে শেখ মুজিবুর রহমান তথা আওয়ামী লীগ একইভাবে এই গত 18টি বছর ফ্যাসিবাদের জননী জনক খুনি হাসিনা যেভাবে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, একইভাবে শেখ মুজিবুর রহমান তথা আওয়ামী লীগ সেই সময় বাংলাদেশকে লুটে পুটে বাংলাদেশকে ধ্বংস করে রেখে গিয়েছিল এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল করেছিলেন, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছিলেন। আমরা দেখেছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল এবং তাকে হত্যা করার পর আমরা দেখেছি আমাদের বিএনপির সংগ্রামী চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিভাবে আন্দোলন সংগ্রাম করে, স্বৈরাচার বিরোধী আন্দোলন করে, এরশাদ বিরোধী আন্দোলন করে শেষ পর্যন্ত বাংলাদেশ 1991 সনে গণতন্ত্রে ফিরে এনেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে আপসীন উপাধি দেওয়া হয়েছে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে। আমরা তখন দেখেছিলাম জাতীয় পার্টি নামক এক বেঈমান দল, যারা নাকি সব সময় লুটপাটের অংশ হয় এবং এই তখনও সেই আওয়ামী লীগের পক্ষে ছিল এবং এই গত 18টি বছর এই শেখ হাসিনার পক্ষে মানুষকে যেভাবে হত্যা করেছে, খুন করেছে,
লুটপাট করেছে, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, সেখানে জাতীয় পার্টি ওতপ্রোতভাবে তাদের পাশে থেকে তাদেরকে শক্তিশালী করেছিল। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা দেখেছি গত 18টি বছর আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে, তার নেতৃত্বে আমাদের হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছে, হত্যার শিকার হয়েছে, হামলা মামলার শিকার হয়েছে, জেল জুলুমের শিকার হয়েছে। প্রিয় নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সমমনা দলের রাজনৈতিক কর্মীরা গত 18টি বছর যে পরিশ্রম করেছে, যে ত্যাগ স্বীকার করেছে, তারা সেই ত্যাগ স্বীকারের মাধ্যমে এই জুলাই আগস্টের পটভূমি কিন্তু তৈরি করেছিল। আমরা দেখেছি গত 18টি বছর এই শেখ হাসিনা মহান স্বাধীনতার কৃতিত্ব এককভাবে তার দলের জন্য নিয়ে প্রচার করেছে মানুষের মধ্যে, সেটা মানুষের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আমরা দেখেছি, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে একটি নতুন রাজনৈতিক দল, তারা ইতিমধ্যেই সেই জুলাই আগস্টের যে আন্দোলন সংগ্রামের মাধ্যমে, যেখানে ছাত্র জনতা সহ আমাদের ছাত্র ছাত্রীরা, আমাদের সন্তান তুল্য যারা শহীদ হয়েছেন, তাদের রক্তের প্রতিদানে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এবং একইভাবে তারা এই রাজনৈতিক দল, তারা এই জুলাই আগস্টের আন্দোলনের কৃতিত্ব এককভাবে নিতে চায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে এই কৃতিত্ব বাংলাদেশের মানুষের, এই কৃতিত্ব সকল রাজনৈতিক দলের যারা এই জুলাই আগস্টের আন্দোলনের পটভূমি তৈরি করেছে এবং তারা এই আন্দোলন সংগ্রামে যুদ্ধ করেছেন, শহীদ হয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি বহুল প্রত্যাশিত বাংলাদেশের মানুষের জন আকাঙ্ক্ষিত একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের অপেক্ষামান বাংলাদেশের জাতি। আজকে আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচনকে ভুলণ্ঠিত করার জন্য, এই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য বিশেষভাবে 2-3টি রাজনৈতিক দল তারা ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। বাংলাদেশের মানুষ, তারা আপনার দলের মানুষ আছে কিনা, তারা সুসংগঠিত কিনা, আপনার দলের অস্তিত্ব আছে কিনা, সেইটি তৈরি করার জন্য নির্বাচনের জন্য অপেক্ষা আর করবে না। বাংলাদেশ সেই জাতি, তারা তাদের পছন্দ মতো তাদের যাকে খুশি তাকে ভোট দিয়ে তাদের অধিকার আদায়ের জন্য তাদের প্রতিনিধিত্বকারী সংসদে পাঠাতে চায়, যারা তাদের ভাগ্য উন্নয়ন করবেন তারা বিশ্বাস করে। আমরা বলতে চাই যে আর কোনো ছিনিমিনি খেলবেন না। এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, যাকে আমরা সম্মান করি, যিনি বিশ্বের সমাদৃত সম্মানিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, সেই 5 আগস্টের সময় থেকে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে, বিভিন্ন জনসভায় আমার জাতির সামনে উনি বক্তব্য দিয়ে বলেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এবং আমরা সেই দিন থেকেই, এই 5 আগস্টের সময় থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করে আসি। আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই, আমরা আপনাদের সহযোগী হিসাবে থাকতে চাই। আপনি অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করুন। বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জাতির উদ্দেশ্যে বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। তাই অতি দ্রুত বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা প্রতিফলন করার জন্য অতি দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা নিন। 2-1টি রাজনৈতিক দল, তাদের কোনো অস্তিত্ব নাই। আমরা বিশেষ করে একটি রাজনৈতিক দল, এই ছাত্রদের গড়া দল, আমরা অনেক আশাবাদী হয়েছিলাম। ব্যক্তিগতভাবে আমিও নিজে অনেক আশাবাদী হয়েছিলাম যে তারা পরিবর্তন ঘটাবে, তারা বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা নিজেরাই দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। তারা বিশেষভাবে সুপারিশের মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয়ে দুর্নীতিগ্রস্ত হয়ে আজকে পত্র-পত্রিকায় আজকে চেয়ে গেছে তাদের রিপোর্ট। তারা বাংলাদেশের মানুষের বিশ্বাস ভঙ্গ করেছে। তাদের ডাকে জুলাই আগস্টের আন্দোলন যেভাবে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসেছিল, আজকে দেখা যায় তাদের নিমন্ত্রণে, তাদের ডাকে 100 মানুষ তাদের পিছনে জড়ো হয় না। আজকে তারাই এবং তাদের সাথে বিশেষ করে আরেকটি রাজনৈতিক দল, যারা স্বাধীনতা পরবর্তী সময় থেকে বিভিন্ন রাজনৈতিক দলের ঘাড়ে বসে তারা তাদের রাজনৈতিক পরিচয় বাড়িয়েছে এবং রাজনৈতিক সুবিধা নিয়েছে, এবং তারা আজকে
তারা নির্বাচন নিয়ে তারা খেলা করছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ নিয়ে কাউকে ছিনিমিনি করতে দেয়া হবে না। প্রিয় নেতৃবৃন্দ, আমি বিএনপির যারা নেতাকর্মী আছে তাদের কাছে বিশেষ করে কয়েকটি কথা না বললে নাই, আমি বলতে চাই এবং আমি আশা করি আপনারা সেগুলি পালন করবেন। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য একটি সুবিধাবাদী গোষ্ঠী আমাদের উপর নির্ভর করে। এই 5ই আগস্টের পরে দেখতে পাবেন আপনারা আজকে এই সুবিধাবাদী গোষ্ঠীর ভিড়ে আমার দলের যারা পরীক্ষিত নেতাকর্মী, যারা ত্যাগী, যারা জেল খেটেছে, যারা মামলার শিকার হয়েছে, যারা নিঃস্ব হয়ে গেছে, আজকে তারা কিন্তু আপনাদের এই নতুন সুবিধাবাদী গোষ্ঠীর কারণে তারা কিন্তু পিছিয়ে পড়ছে। সংগ্রামী নেতৃবৃন্দ, কোনোভাবেই এই অন্যায়কে আমি বরদাস্ত করব না, আপনাদেরকে সেটি আমি করতে দেব না। যেখানে আমি দেখব যে আপনারা ত্যাগী নেতা কর্মীদেরকে বাদ দিয়ে সুবিধাবাদী কাউকে আপনারা সামনে এগিয়ে দিচ্ছেন, আপনার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব। আমরা দেখেছি বিভিন্ন এলাকায় মত বিনিময় সভা করেছি, সেখানে গিয়ে দেখা যায় যে আমাদের মঞ্চে আশেপাশে কোনো না কোনো ভাবে সেই সুবিধাবাদী জনগোষ্ঠী তারা কিন্তু আমাদের মঞ্চে ঢুকে পড়ে। এবং পরবর্তী সময় থেকে আমি স্পষ্ট করে আমার দলের পরীক্ষিত নেতা কর্মীদেরকে বলতে চাই, পরবর্তীতে যে এলাকায় যাব এবং সেই ধরনের সুবিধাবাদী যেই একটি গোষ্ঠী আছে তারা যদি আমার মঞ্চে সেখানে উপস্থিত হয়, আপনাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করব। আমি কোন রাজনৈতিক দলের সুবিধাবাদী জনগোষ্ঠীকে কোনো সুবিধা দিতে চাই না। দলের নেতা কর্মীরা যারা পরীক্ষিত, যারা আন্দোলন সংগ্রাম করেছেন, যারা জেল খেটেছেন, যারা জুলুমের শিকার হয়েছেন, আমি বিশ্বাস করি তারা মানুষের উপরে জুলুম করবে না, তারা কোনো অন্যায় করে না। আপনাদেরকে প্রিয় নেতৃবৃন্দ, মানুষের উপকারে আসতে হবে, এলাকার মানুষের কথা শুনতে হবে, এলাকার মানুষের অসুবিধাগুলি জানতে হবে এবং সেই অসুবিধাগুলি জেনে সম্মিলিতভাবে এলাকার বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা যারা আছেন, যারা বিতর্কের ঊর্ধ্বে, সেই মুরব্বীদেরকে সামনে রেখে আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন। সকলে মিলে সিদ্ধান্ত নিয়ে মানুষের যেই উপকারে আসবে সেই উপকারের কাজটি আপনারা করবেন। কোনোভাবে বিএনপির পরীক্ষিত কোন নেতাকর্মী, ত্যাগী নেতাকর্মী যদি আপনারা অন্যায় লিপ্ত হন, মানুষের উপর জুলুম করেন, তখন কিন্তু আপনার ত্যাগ স্বীকার যেটা করেছেন আমরা ভুলে যেতে বাধ্য হব। আমরা আপনাদের তাৎক্ষণিকভাবে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। আমি এলাকায় অনেক সমস্যা, এলাকার সবচেয়ে বড় সমস্যা মাদক। আমি স্পষ্টভাবে দু একটি নাম বলতে চাই এখানে, যারা মাদক ব্যবসায়ী, যারা এখানে মাদক দিয়ে ছেয়ে ফেলেছে। এবং আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি লোকমান নামে একজন মাদক ব্যবসায়ী এলাকায় বসবাস করে এবং সে আজকে দেখতে পাচ্ছি যে বিএনপির ব্যানারে নাকি ঢোকার চেষ্টা করছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, আমি স্পষ্ট করেই বলতে চাই যে কোনোভাবে এই ধরনের লোক কোন বিএনপির ব্যানারে যদি যায় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং প্রশাসনকে আমি বলতে চাই, এই ধরনের সুবিধাবাদী যারা মাদক ব্যবসা করেছে, যারা আমাদের যুবকদেরকে ধ্বংস করেছে, যারা আমাদের পরিবারকে নিঃস্ব করেছে, তাদের বিরুদ্ধে শক্ত থেকে শক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের মা বোনেরা এখানে বসে আছে, ঠিক মতো গ্যাস পায় না, তাদের পরিবারের সদস্যদেরকে 2 মুঠো ভাত খাওয়ানোর জন্য সারাদিন সারা রাত অপেক্ষা করতে হয়। এই যে আজকে গ্যাসের সংকট, এটি শেখ হাসিনা গত 18 বছর যাবত তৈরি করেছে। প্রিয় এলাকাবাসী, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। অনেক সমস্যা, 18 বছরের সমস্যা যে আছে এলাকায়, এক এক এলাকার এক এক সমস্যা বলে শেষ করে যাবে না। আপনারা জানেন বাংলাদেশে এই মুহূর্তে কোন নির্বাচিত জনপ্রতিনিধি নাই, তারপরও বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা আপনাদের এলাকায় কথা বলে আমরা আমাদের চেষ্টা করেছি আপনাদের অনেকগুলি সমস্যার সমাধান করতে। হয়তো বা অনেকগুলি সমস্যার সমাধান হয়নি, কিন্তু আমরা এখনো কাজ করছি সেই সমস্যার সমাধানের কাজ করার জন্য। আরেকটি কথা, এলাকায় আমি আসার খুব বেশি সুযোগ পাই না। এলাকার মানুষের কাছে, আমার মা বোনদের কাছে, আমাদের ভাই বোনদের কাছে, আমার শ্রদ্ধেয় মুরব্বীদের কাছে একটি অনুরোধ করতে চাই যে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন, কোন মাধ্যমে আপনারা যাবেন না, আমাদের নেতাদের মাধ্যমে আমি চাই না আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আপনারা আপনাদের সমস্যা যদি মনে করেন যেটা আমাকে জানতে হবে, সরাসরি আমার বাসায় চলে আসবেন, আমাকে ফোন দিবেন। আমি একটি অ্যাপস তৈরি করেছি, যেটা আপনারা অ্যাপসের মাধ্যমে সরাসরি আমাকে জানাতে পারবেন। আমি আমার সাধ্যমতো একজন মানুষ হিসেবে, আপনাদের সন্তান হিসেবে আপনাদের সমস্যাগুলি একটি সমাধান করার চেষ্টাটুকু আমার থাকবে, এটা আপনাদেরকে আমি কথা দিয়ে যাচ্ছি। সংগ্রামী নেতৃবৃন্দ, এলাকার সমস্যাগুলি
এলাকাবাসীর সম্পৃক্ত থাকতে হবে সমস্যার সমাধানে। কোন রাজনৈতিক দলের নেতারা, কোন রাজনৈতিক দলের কর্মীরা একা কোনোভাবে সমস্যার সমাধান করতে পারে না। আমি ব্যক্তিগতভাবে চাই না যে আমার দলের কোন নেতা এককভাবে এলাকা শাসন করবে এবং মাতব্বরি করবে, সেই শাসন ব্যবস্থা আমি এলাকায় চাই না। আমি চাই এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন, এলাকার বিশিষ্ট মুরব্বীরা আছেন, এলাকাবাসী আছেন এবং আমার দলের যে রাজনৈতিক নেতারা আছেন, তারা বসে এলাকার মুরব্বীদেরকে সামনে রেখে এলাকার বিভিন্ন সমস্যার সমাধানের যে আলোচনা প্রয়োজন, সকলে একত্রে বসে আলোচনা করবেন এবং একটি সুষ্ঠু সমাধানের জন্য আপনারা একত্রে সিদ্ধান্তে আসবেন এবং সেটি আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। সংগ্রামী নেতৃবৃন্দ, প্রিয় এলাকাবাসী, আমি আর বক্তব্য খুব বেশি বাড়াতে চাই না। জাতি একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছেন। এই নির্বাচনকে ঘিরে কোনো ছিনিমিনি কাউকে খেলতে আমরা দিব না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, সংগ্রামী নেতৃবৃন্দ, আপনাদেরকে যে আমাদের দলকে সুসংগঠিত করেন, দলের ত্যাগী নেতা কর্মীদেরকে এনে তাদেরকে মূল্যায়ন করেন। দল যদি সুসংগঠিত থাকে তাহলে এলাকার মানুষের যে দাবি, এলাকার মানুষের যে প্রত্যয় আপনাদের কাছে আছে, তখন সেটি আপনারা সম্মিলিতভাবে আপনারা সমাধান করতে পারবেন। আর যদি আমাদের সংগঠন সুসংগঠিত না থাকে, সেটিতে আওয়ামী লীগের দোসর, জাতীয় পার্টির দোসর, সেই সুবিধাবাদী গোষ্ঠী যদি আমাদের সংগঠনে ঢুকে পড়ে, তাহলে কিন্তু এলাকার সমস্যা আপনারা সমাধান করবে না এবং এলাকাবাসী আপনাদেরকে বিশ্বাস করবে না। আওয়ামী লীগের দোসর, জাতীয় পার্টির দোসর বিএনপির কমিটিতে থাকবে বা বিএনপির নেতা কর্মীদের সাথে এলাকা উঠা বসা করবে, তখন কিন্তু আপনাদের উপর এলাকাবাসী বিশ্বাস করবে। এলাকাবাসীর আস্থা, এলাকাবাসীর বিশ্বাস, এটা আমাদের আমানত। এই বাক্যটি আপনাদের, এই সেন্টেন্সটি, এটা আপনাদেরকে বুঝতে হবে। আমাদের এলাকার যারা ভোটার, তাদের যে বিশ্বাস, আস্থা আমানত হিসাবে নিতে হবে এবং সেটি যাতে ঠিক থাকে সেইভাবে আপনাদেরকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা চাই না এলাকার কোনো মানুষের উপর অন্যায় অবিচার হোক। আরেকটি কথা আমি বলতে চাই, আমি স্পষ্টভাবে বলতে চাই, কোনোভাবে কাউকে এলাকায় কোনো মত সৃষ্টি করে এলাকার মানুষের উপর অন্যায় অবিচার হবে, সেটা কাউকে করতে দেয়া হবে না। বিচারের নামে অবিচার করা যাবে না। যদি কোনো আওয়ামী লীগের দোসর এখানে থাকে এবং সে অন্যায় করেছে, অন্যায়কারী, অত্যাচারী, নির্যাতনকারী, সে যদি তাকে পান, আপনারা থানায় খবর দিবেন, প্রশাসন তার ব্যবস্থা নিবে। আপনাদের হাতে কোনো বিচার তুলে নিবেন না। বিচার করা আমাদের দায়িত্ব না, বিচার প্রশাসন করবে। আপনারা নিজের হাতে কোনো অন্যায় অবিচার যাতে না হয়, সেখানে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ আমরা বুকে ধারণ করি। সেই আদর্শের উপরে, সেই আদর্শের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দাঁড়িয়ে আছে। সেই আদর্শ আমাদেরকে ধারণ করে মানুষের উপকারে আসতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আপনাদেরকে আওয়ামী লীগ, জাতীয় পার্টির শাসন থেকে বিএনপি আসলে মানুষের কিভাবে উপকার হবে, সেটি আপনাদেরকে দৃশ্যমান করতে হবে। আপনাদেরকে মানুষের পক্ষে কথা বলতে, মানুষের ঘরে ঘরে যেতে হবে, মানুষের সুবিধা অসুবিধা জানতে হবে। আপনি সমস্যার সমাধান না করতে পারলেও যদি আপনি তার পাশে দাঁড়ান, সেইটিতেই তারা মেনে নেবে, তারা খুশি হবে। কিন্তু যদি তাদের অবস্থাই না জানেন আপনারা কি জন্য তারা মানুষ আপনাদের পাশে থাকবে, আপনাদেরকে ভোট দিবে? প্রিয় নেতৃবৃন্দ, কোনো অন্যায়কে বরদাস্ত আমি করব না। আমি আমার এলাকার নেতাদেরকে সুস্পষ্টভাবে বলতে চাই, আপনারা অতি সাবধান হবেন, মানুষের পক্ষে থাকবেন। মানুষের বিপক্ষে যাওয়া মানে আমিও কিন্তু আপনাদের বিপক্ষে যাওয়া, সেটা আমি বলতে চাই। আমি বক্তব্য বাড়াতে চাই না। আপনারা জানেন যে নির্বাচনের অপেক্ষায় জাতি আছে। এই নির্বাচন আমরা চাই একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হোক, যেখানে মানুষ যার ইচ্ছে তাকে পছন্দ মতো ভোট দিবে এবং তারা তাদের জনপ্রতিনিধি তাদের সংসদে পাঠাবে তাদের ভাগ্য উন্নয়ন করার জন্য। সংগ্রামী নেতৃবৃন্দ, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি ইতিমধ্যে এলাকায় দেখতে পাচ্ছি, আমি যখন রবিনকে দেখি, আমি যখন বিপ্লবকে দেখি, আমি অত্যন্ত আনন্দ ফিল করি যে তারা আগামী দিনে এলাকায় নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে। এখানে অনেকে আছে, সবার নাম বলা যাচ্ছে না, অনেকের নাম বলতে পারি। এখানে অনেকে আছেন যারা যুব দল করে, যারা স্বেচ্ছাসেবক দল করে, যারা শ্রমিক দল করে, যারা মহিলা দল করে, যারা বিএনপি করে। অনেক তরুণ নেতারা আছে যারা এলাকায় নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা রাখে। আমি আমাদের কাজী মাহবুব মাওলা হিমেল অত্যন্ত একজন পরিষ্কার মানুষ। আমি চাই যে এলাকার মানুষের দোরগোড়ায় আপনি পৌঁছাবেন, এলাকার মুরব্বীদেরকে নিয়ে মানুষের কথা শুনবেন। মানুষ যাতে সহজেই, কারো মাধ্যমে না, মানুষ যাতে সহজেই তাদের অসুবিধার কথা
আপনাকে জানাতে পারে, সেই ব্যবস্থা আপনারা গ্রহণ করবেন এবং আপনারা যাতে সহজে আমার সাথে যোগাযোগ করতে পারেন সেই ব্যবস্থা আমি গ্রহণ করেছি। আপনারা আমাকে ডাকলেই পাবেন, আমাকে খুঁজলেই পাবেন এবং আমি যথাসম্ভব চেষ্টা করব বারবার এলাকায় এসে আপনাদের সাথে কথা বলার জন্য। আমি বক্তব্য বাড়াতে চাই না। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অবদান আমরা কেউই অস্বীকার করতে পারবো না। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য আমরা দোয়া করব, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করব। আমরা যাকে নিয়ে স্বপ্ন দেখি, যিনি আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন আগামীর বাংলাদেশ, যিনি আমাদের বাংলাদেশের তরুণদেরকে নিয়ে ভাবছেন, সেই নেতা, প্রিয় নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, যিনি আগামী দিনে যাকে আমরা ভোট দিয়ে আমরা তাকে প্রধানমন্ত্রী করতে চাই। আমরা তার জন্য দোয়া করব। আপনাদের এই এলাকাবাসী একটি সুন্দর পরিবেশে যাতে বসবাস করতে পারে। আমাদের যে খেটে খাওয়া মানুষগুলি আছেন, যারা ক্ষুদ্র ব্যবসায়ীরা আছেন, তারা বিনা চাঁদায়, বিনা কোনো উস্কানিতে, বিনা কোনো ডিস্টারবেন্সে তারা এখানে ব্যবসা করবে, সেই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, আমার ঢাকা 4-এর এলাকাবাসী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।